আজ আপনারা শুনবেন কুমার এবং বিমলের কাহিনী, হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাবা মুস্তাফার দাড়ি। আজকের গল্প পাঠে অর্ণব, কুন্তল, শুভময়, শ্রমিক, তমাল এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন তমাল, সম্পাদনা সিঞ্চন। শুরু হচ্ছে আজকের গল্প, কুমার এবং বিমলের কাহিনী, হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাবা মুস্তাফার দাড়ি। বিমল ও কুমার হচ্ছে নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত। সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনোদিন মাথা ঘামাতো না, কিন্তু গোয়েন্দার প্রধান প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি, চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা তাদের দুজনেরই ছিল যথেষ্ট। এই সব কারণে তারা মাঝে মাঝে খুব সহজেই এমন সব শক্ত মামলারও কিনারা করে ফেলতে পারত বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পায়নি। এই রকমই একটি ঘটনার কথা আজ তোমাদের কাছে বলতে চাই। বিমল ও কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবুর থানায় গিয়ে হাজির হলো। একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথার টাকে হাত দিয়ে বসেছিলেন। পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন, এই যে একেবারে যুগলে উদয়, ব্যাপার কি? কুমার হেসে বললে, কিছুই না, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দুটো গল্প গুজব করে যাই। সুন্দরবাবু হতাশভাবে বললেন, আর গল্প করব? আরে পোড়া অদৃষ্টে কি শেষু কাছে? আরে একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়া গেছে ভাই। তো এসে যখন পড়েছেন, দু কাপ চা খেয়ে যান। বিমল চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞাসা করল, মামলাটা কি বলা যাবে? সুন্দরবাবু বললেন, শুনে কোনোই লাভ হবে না ভাইয়া, ইয়ে মামলার কিনারা করা অসম্ভব। তবু শুনতে দোষ কি? হ্যাঁ, তাহলে শুনুন। তো হলো কি, এই দিন কয়েক আগে আমারই এলাকায় এক রাত্রে হরেনবাবু নামে একটি ভদ্রলোক খুন হয়েছেন শুনে সকালবেলা তদন্ত করতে গেলুম। তো ঘটনাস্থলে গিয়ে দেখি যে ঘরময় রক্তের ঢেউ, আর চারিদিকে ছড়ানো কতগুলো জিনিসপত্র। তারই মাঝখানে ওই হরেনবাবুর দেহ পড়ে রয়েছে, আর তার মুখে, কাঁধে আর বুকে 3টি গভীর ক্ষত। সেগুলো ছোড়ার আঘাত বলেই তো মনে হলো। আর ঘরের অবস্থা দেখে বুঝলুম হত্যাকারীর সঙ্গে হরেনবাবু রীতি মতো যোজাযোজি করেছিলেন। আর মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে। ঘড়িটা রাত 12টা বেজে বন্ধ হয়ে গেছে দেখে বোঝা গেল ঠিক ওই সময়েই ঘটনাটা ঘটেছে। আর বলবো কি মশাই, রক্তের মধ্যে পাওয়া গেল কতগুলো নিখুঁত জুতোর ছাপ। ওই হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতেই তার ছোট ভাই সুরেন বাস করে। হরেনবাবু বিপত্নিক আর নিঃসন্তান, সুরেনও এখনো বিবাহ করেনি। তা বাড়িতে ওরা ওই দুজন ছাড়া আর একজন প্রায় কালা বুড়ো চাকর থাকে। ঘটনার সময় সে ওই একতলার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল, আর তার কানে কোনো গোলমালই ঢোকেনি। আর বাড়ির সদর দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, হত্যাকারী কোনো জিনিসই চুরি করেনি মশাই। তা ওই বাড়ি খানা তল্লাশ করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল এক জোড়া রক্ত মাখা জুতো, আর সেই জুতো তারই। আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন অবিকল মিলে গেল। খুব সহজেই মামলার কিনারা হলো ভেবে আমি তক্ষুনি সুরেনকে গ্রেপ্তার করলাম। অদৃষ্ট মশাই, অদৃষ্ট। কিন্তু সুরেনকে বোধহয়
আবার ছেড়ে দিতে বাধ্য হব। বিমল বিস্মিত স্বরে বললে, কেন? আরে সুরেন বলছে ঘটনার রাত্রে সে তার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত খেটে খুঁটে সে নাকি সেখানেই শুয়ে পড়ে। তার পরদিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথম এই হত্যাকাণ্ড আবিষ্কার করেছে। সুরেনের এই বন্ধুর বাপ হচ্ছে কে জানেন? তিনি হচ্ছেন কলকাতা পুলিশেরই আরেক ইন্সপেক্টর। তার নাম অবনীবাবু। আর বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে আমরা যা জেনেছি, হত্যাকাণ্ড হয়েছে রাত 12টার সময়। আর সব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই একই মত প্রকাশ করেছেন। কিন্তু ইন্সপেক্টর অবনীবাবু বলছেন যে সুরেন সে রাত্রে তার বাড়ি ছেড়ে 1 মিনিটের জন্য নাকি বাইরে যায়নি। কেবল অবনীবাবু নন, বিবাহ সভায় যারা উপস্থিত ছিলেন তারা সকলেই এক বাক্যেই একই সাক্ষ্য দিয়েছে। তারপরেও আর সুরেনকে ধরে রাখি কি করে বলুন দেখি? আর বিশেষ তার সপক্ষে আরো একটা মস্ত প্রমাণ রয়েছে। কি প্রমাণ? মৃত হরেনের হাতের মুঠোর মধ্যে গাছ কয়ে পাকা চুল পাওয়া গিয়েছে। আচ্ছা, চুলগুলো নিশ্চয়ই হত্যাকারীর। ওই যে ধস্তাধস্তি করবার সময় হরেন বাবু যে হত্যাকারীর চুল চেপে ধরেছিলেন তাতে তো আর সন্দেহ থাকতে পারে না। কিন্তু মশাই, ওই সুরেনের মাথায় তো এক গাছাও পাকা চুল নেই। চুলগুলো আমাকে একবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাবো না কেন? দাঁড়ান দাঁড়ান। এই বলে সুন্দরবাবু ছোট্ট একটি কাগজের মোড়ক এগিয়ে দিলেন। এই নেই। মোড়কটা খুলে বিমল বললে, একটা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারেন? হ্যাঁ, তা দিচ্ছি, কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার কিছুই নেই। ওগুলো পাকা চুল, আর সুরেনের মাথার চুল সব কালো। আপাতত এইটুকুই যথেষ্ট। বিমল ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করে বললে, এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন? হত্যাকারীকে মৃত হরেনবাবু চিনতেন। আর খালি তার মাথার লম্বা পাকা চুল নয়, মুখেও দাড়ি গোঁফ ছিল। কি করে জানলেন আপনি? পরে তা বলবো। আচ্ছা, আপনি আর নতুন কিছু আবিষ্কার করতে পারেননি? না, তবে ওই হরেনবাবুর মৃত্যুর দিন 10 পরে প্রকাশ পেয়েছে তার এক আত্মীয় মরবার সময় উইল করে তাদের 2 ভাইকে 1 লক্ষ টাকা করে দান করে গেছেন। কিন্তু এই উইলের খবর তারা কেউই জানতেন না। কারণ হরেনবাবুর মৃত্যুর মোটে 4 দিন আগে ওই আত্মীয়টি মারা পড়েন। আর এখন অ্যাটর্নি বাড়ি থেকে এই খবর সবে প্রকাশ পেয়েছে। বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বললে, আচ্ছা, হরেনবাবুর অবর্তমানে এখন সুরেনই সবকিছুর মালিক হবে তো? হ্যাঁ, কিন্তু সুরেনও যদি ফাঁসি কাটে ঝোলে, তাহলে তাদের সব সম্পত্তি পেয়ে যাবে হরিহর। হরিহর আবার কি? আরে হরিহর হলো তো হরেন আর সুরেনের খুড়তুতো ভাই। আরে ওই পাশের বাড়িতেই থাকে। হ্যাঁ, সেখানে কিছু খোঁজ নিয়েছেন? তা আবার নিনি। আমি কি তেমন কাঁচা ছেলে? হ্যাঁ, কিন্তু হরিহর তো সমস্ত সন্দেহের বাইরে মশাই। কারণ শুনুন, কারণ প্রথমত খুনের সময় যে সে তো উইলের ব্যাপারটা জানতো না। আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তি লাভের কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, তার পায়ের জুতো হত্যাকারী জুতোর দাগের চেয়ে 1 ইঞ্চি ছোট। তৃতীয়ত, তারও মাথায় কোনো পাকা চুল নেই। আর চতুর্থত, সে পাবলিক থিয়েটারের অভিনেতা। আর ঘটনার দিনে থিয়েটারের এক বিশেষ অভিনয় ছিল, অর্থাৎ সারা রাত্রি ব্যাপী অভিনয়। 3খানা নাটকে তার পাঠ ছিল। আরে আমি থিয়েটারে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি হরিহর ঘটনার পর দিন ভোর 6:30টায় বাড়িতে ফিরেছে। বিমলবাবু, আপনাদের সঙ্গে আর গল্প করব কি? আমি এখন তো অকুল পাথারে ভাসছি। গল্প করতে আমার একটু আর ভালো লাগছে না বিমলবাবু। বিমল উঠে দাঁড়িয়ে বললে, আপনার দুরবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে। আচ্ছা, আজ আর বেশিক্ষণ আপনার সময় নষ্ট করব না। কেবল একটা কথা জিজ্ঞাসা করেই বিদায় হব। বলুন না, কি কথা? ঘটনাস্থলের কাছে মাঝরাতে সেদিন যে পাহারাওয়ালা পাহারায় ছিল,
তাকে একবার ডেকে দিন। পাহারাদার আসলে বিমল বলল, তোমার নাম কি? জি, চন্দর সিং। আচ্ছা চন্দর সিং, যে বাড়িতে খুন হয় তার কাছ থেকে কত তফাতে তুমি পাহারায় ছিলে? 5-6 খানা বাড়ির পরেই। খুন হয়েছে রাত 12টার সময়, তখন তুমি ঘুমিয়ে পড়োনি তো? পাহারা দিতে দিতে আমি কোনোদিন ঘুমাইনি সাহাব। বেশ বেশ, তুমি দেখছি অসাধারণ পাহাড়ওয়ালা। তাহলে রাত 12টার সময় তুমি কি কোনো আর্তনাদ শুনতে পেয়েছিলে? নেই সাহাব। এখন তো শীতকালের রাত, 12টার সময় পথে খুব কম লোক চলে। ঘটনাস্থলের কাছে রাত 12টার সময় তুমি কি এমন কোনো লোককে দেখেছিলে যাকে দেখলে সন্দেহ হয়? হ্যাঁ, 3-4 জন আদমিকে দেখেছিলাম, কিন্তু আমার তাদেরকে সন্দেহ হয়নি। আচ্ছা, এমন কোনো লোকই কি দেখোনি যার মাথায় লম্বা পাকা চুল আর মুখে পাকা গোঁফদাড়ি? हाँ साहब, দেখেছিলাম। একটু বুढ़ा বাঙালি মুসলমান রাত 12 বাজে के आसपास আমার সামনে দিয়ে জলদি জলদি চলে গেল। কি করে জানলে যে সে বাঙালি মুসলমান? वो बुढ़ा बंगाली जैसा धोती और चादर পড়েছিল, लेकिन मुसलमान की तरह लंबा बाल था और মুখে ছিল পাকা গোঁফ और দাড়ি। তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? সন্দেহ হয়নি ঠিক, लेकिन একটা কথা মনে হয়েছিল। वो आदमी दिखने में बुढ़ा था, लेकिन जवानদের মতো জলদি জলদি হেঁটে চলে গেল। শাবাশ চন্দর সিং, এতটা তুমি লক্ষ্য করেছিলে? সত্যি তুমি অসাধারণ পাহাড়ওয়ালা। আচ্ছা, আমার আর কিছু জানবার নেই, তুমি আসতে পারো। ঠিক है সাহাব। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, কি আশ্চর্য বিমল বাবু, এই বুড়ো বাঙালি মুসলমানটিকে আপনি আবার কোথা থেকে আবিষ্কার করলেন? আমরা তো পেয়েছি কেবল গাছ কয়েক লম্বা পাকা চুল, কিন্তু দাড়ি গোঁফ বা আপনি কেমন করে দেখতে পেলেন? মানুষ চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছুই দেখা যায় সুন্দরবাবু। আমার মত কি জানেন? হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, তাই সে ছদ্মবেশ পরে খুন করতে গিয়েছিল। খালি পাকা চুলে মুখ লুকোনো যায় না, গোঁফদাড়িরও দরকার হয়। তাহলে আপনি বলতে চান যে খুনির মাথায় পাকা চুলের তলায় ছিল কাঁচা কালো চুল? তা আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও তো কালো চুল আছে, তবে তবে কি সুরেনই? বাধা দিয়ে বিমল বলে, শীঘ্রই আবার দেখা হবে, তখন সব বলবো। এই বলে সে কুমারের হাত ধরে থানা থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু চেয়ারের ওপরে আর হয়ে পড়ে মুখভঙ্গি করে বললেন, বিমলবাবু একটা আস্ত পাগল। না, খালি আস্ত নয়, মস্ত পাগল। পরদিন সকালে থানায় আবার বিমল ও কুমারের আবির্ভাব। তখন সুন্দরবাবুর সঙ্গে একটি যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেটে দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা কইছিল। বিমল লক্ষ্য করলে যুবকের মাথায় বাবরি কাটা চুল, মুখে পাউডারের চিহ্ন, গায়ে ফুলদার পাঞ্জাবি, পরনে জরিপার দেশি কাপড়, পায়ে বাহারি লপেটা। লোকটি রীতিমতো শৌখিন বটে। সুন্দরবাবু বললেন, আরে আসুন আসুন, নমস্কার নমস্কার। আরে দেখুন, আবার এক নতুন কাণ্ড দেখুন, জাল পুলিশের মামলা। এখনই আবার হন্তদন্ত হয়ে ছুটতে হবে। আরে যত বদমাইশ সব জুটেছে কিনা আমারই এলাকায়। জাল পুলিশের মামলা? হ্যাঁ, আরে এই ভদ্রলোকেরই নাম হরিহর বাবু, ওই যে হরেন বাবু, সেই হরেন বাবুর খুড়তুতো ভাই। আর ইনি সকাল বেলায় থানায় অভিযোগ করতে এসেছেন কাল দুপুরে পুলিশের লোকরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে আর ওর সাজ ঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করে এসেছে। অথচ সত্যি কথা বলছি বিমল বাবু, আমরা এর বিন্দু বিসর্গও জানি না। বিমল হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বললে, নমস্কার হরিহর বাবু, আপনি নিজেই থানায় এসেছেন দেখে খুশি হলাম, নইলে এক্ষুনি আমাদেরই আপনার বাড়িতে ছুটতে হতো। হরিহর বিস্মিতভাবে ফেলফেলে চোখে বললে, মশাইকে তো এ জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না। এই জন্মেও দেখেননি, গেল জন্মেও দেখেননি বোধ হয়। আপনি আর আমরা তো আর এক জগতে বাস করি না, কিন্তু আমাকে না চিনলেও আপনি এই চুল গোঁফদাড়িগুলো চেনেন কি? এই বলেই বিমল একরাশ পরচুলা বার করে তুলে দেখালে। হরিহরের মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। তারপরেই সামনে নিয়ে এসে বললে,
ওগুলো কার? আমি জানি না। জানেন না? বেশ বেশ, তাহলে ভালো করে বসুন, ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প শুনুন। এই গল্পেরও পাত্রদের নাম হরেন সুরেন, দুই সহোদর ভাই, আর তাদের খুড়তুতো ভাই হরিহর। হরেন সুরেনের নামে এক আত্মীয় 1 লক্ষ টাকা দিয়ে গেলেন, কিন্তু তারা সে সৌভাগ্যের কথা টের পাওয়ার আগেই অ্যাটর্নি বাড়ির কেরানি সুবোধের মুখ থেকে হরিহর খবরটা জেনে ফেললে, কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করত। হরিহর দেখলে রাতারাতি বড়লোক হওয়ার এই একটা মস্ত সুযোগ। উইলের কথা এখনো কেউ জানে না। এই অবসরে হরেন আর সুরেনকে পথ থেকে সরাতে পারলেই লাখ টাকা তার হাতের মুঠোয়। হরিহর মুখ হলেও বোকা নয়, চট করে একটা শয়তানি ফোন দিয়ে এঁটে ফেললে। সে রাতে তাদের থিয়েটারে বিশেষ অভিনয়। 3-3টে পালা শেষ হতে রাত কাবার হয়ে যাবে। প্রথম পালা কণ্ঠহার শুরু হলো ওই সন্ধ্যের মুখে। এই কণ্ঠহার তোমার জন্য, তোমার জন্য প্রিয়া, তোমার গলে শোভা পাবে আমার এই কণ্ঠহার। তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত, রাত 11টার সময়। আমি আলেকজান্ডার, আমার সামনে সব বড় বড় মহারথীরা মাথা নোয়ায়, আমাকে দেখে এই পালায় হরিহর সাজলে আলেকজান্ডার। মিনিট 15-এর মধ্যেই তার পাঠ শেষ হয়ে গেল। তারপরে শেষ পালা আলিবাবায় তার বাবা মুস্তাফা সাজবার কথা, অর্থাৎ মাঝে তার একটানা প্রায় ঘন্টা 5 ছুটি। সবাইকে সে জানালে সে থিয়েটারের ওপরের একটা ঘরে এই সময়টায় ঘুমিয়ে কাটাবে, কিন্তু সে ঘুমোতে গেল না। থিয়েটার থেকে তার বাড়ি মিনিট 15-এর পথ। হরিহর লুকিয়ে বাড়িতে গিয়েই হাজির হলো, কারণ সে জানে থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়েই ব্যস্ত হয়ে থাকবে, তার পাঠের সময় না হলে কেউ তাকে খুঁজবে না। হরিহর বাবা মুস্তাফার পাকা চুল আর দাড়ি গোপ সাজঘর থেকে লুকিয়ে সঙ্গে এনেছিল। নিজের বাড়িতে এসে সেইগুলো সে পরে দিল, কারণ এবারে তাকে পাশের বাড়িতে যেতে হবে, সেখানে সবাই তাকে চেনে। হরিহর নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়িতে গেল। সে জানতো সুরেন আজ বিয়ে বাড়িতে থাকবে। প্রথমে সে সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতো চুরি করল, তারপর অন্য ঘরে গিয়ে হরেনকে আক্রমণ করল। কি রে হরিহর, তুই এত রাতে? তোর যাত্রা আছে না? দরকার তো আছেই, তোমাকে আজকে শেষ করে আমি তারপর তোমাকে হরেন তাকে বাধা দিতে গেল, পারলে না। কেবল হরিহরের মাথার এক গোছা পরচুলা রইল তার হাতের মুঠোয়। ধস্তাধস্তির সময় ঘরের টেবিলের উপর থেকে ঘড়িটা যে পড়ে গিয়ে ঠিক রাত 12টায় বন্ধ হয়ে গেল, এটাও সে জানতে পারল না। জানলে নিশ্চয়ই সাবধান হতো। খুনের পর হরিহর সুরেনের জুতোটা পরে রক্তের উপরে পায়ে হেঁটে চলে বেরোলো। তারপর সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দিয়ে গেল। হরিহর বুঝলে ভ্রাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের ফাঁসি হবেই। তখন লাখ টাকা ভোগ করবে সে একা। এক ঢিলে 2 পাখি মরবে। ঘণ্টা 3-এর মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে উপরের ঘরে ঢুকলে, কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময় সে যে তাড়াতাড়িতে নিজের ছদ্মবেশ খুলে ফেলতে ভুলে গিয়েছিল, পাহারাওয়ালা চন্দর সিং এর মুখে আগে আমরা তা জানতে পেরেছি। ওদিকে থিয়েটারে আলিবাবার সময়ও তাকে স্টেজে না দেখে ড্রেসার ওপরে এসে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করলে। সে যে থিয়েটারে শুয়েছিল তারও একজন সাক্ষী রইল। হরিহর বাবা মুস্তাফার পরচুলা পরে সেই রাত্রে যখন অভিনয় করতে নামলো, তখন 2টো কথা সে জানতে পারেনি। প্রথমটি হচ্ছে মৃত হরেনের মুঠোর চুলের সঙ্গে মুস্তাফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো সম্ভব হবে, আর দ্বিতীয়টি হচ্ছে বাবা মুস্তাফার দাঁড়ির এক অংশে হরেনের রক্ত লেগে আছে। সে নির্ভাবনায় পরচুলা সাজঘরে রেখে গেল। এই হচ্ছে সেই পরচুলা। হরিহর নিজেই একবার পরীক্ষা করে দেখুক। কিন্তু কে পরীক্ষা করে দেখবে? হরিহর তখন চেয়ারের ওপরে বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে। সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকবার পর বললেন, আরে আপনি কি তন্ত্র মন্ত্র শিখেছেন বিমলবাবু? এত অসম্ভব কথা জানলেন কি করে? বিমল বললে, আপনিও যদি আমার মতন যত্ন করে হরেনের মুঠোর চুলগুলো পরীক্ষা করতেন তাহলেই বুঝতে পারতেন। ওগুলো রুক্ষ মরা চুল, অর্থাৎ পরচুলা।
তাইতেই সর্বপ্রথমে আমার সন্দেহ হলো হত্যাকারী নিশ্চয়ই সকলকার পরিচিত লোক, তাই ছদ্মবেশ পরে খুন করতে যায়। তারপর যখন শুনলাম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে এই হরিহর, তখনই আমার কড়া নজর পড়ল ওর উপরে। সে থিয়েটারের অভিনেতা শুনে আমার সন্দেহ আরো দৃঢ় হলো, কারণ কে না জানে অভিনেতারাই পরচুলা নিয়ে নাড়াচাড়া করে। এই একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়িয়ে গিয়েছিল বলেই আপনি গোলক ধাঁধায় পড়ে পথে বিপথে ঘুরে বেড়াচ্ছিলেন। সুন্দরবাবু নিজের গালে ঠাস করে এক চর বসিয়ে দিয়ে বললেন, স্বীকার করছি আমি হচ্ছি মস্ত হাঁদা গঙ্গারাম। কিন্তু তারপর আর কি, পথ খুঁজে পেয়ে আমি থিয়েটারে ছুটলুম। জাল পুলিশ সেজে খোঁজ খবর নিতে লাগলো। হ্যাঁ, ইতিমধ্যে অ্যাটর্নি বাড়িতে গিয়েও খবর পেয়েছি ওখানকার কেরানি সুবোধ এই হরিহরের সঙ্গে অভিনয় করে, আর লাখ টাকার উইলের গুপ্ত কথাটা তার কাছ থেকেই হরিহর সবার আগে জানতে পারে। থিয়েটারে গিয়ে আমি প্রথমে খোঁজ নিলাম ঘটনা রাত্রে হরিহর কখন কোন নাটকে অভিনয় করেছিল। হিসাব করে দেখলুম রাত 11টার পর প্রায় 5 ঘন্টা তাকে আর সাজতে হয়নি, আর সেই সময়টার মধ্যে কেউ খোঁজও নেয়নি যে সত্য সত্যই সে থিয়েটারে আছে কিনা। তারপর আমার কাজ খুবই সোজা হয়ে গেল। তারপর সেখান থেকে বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাড়ি পাওয়া গেল। তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। বাকি গল্পটা আমি আন্দাজে রচনা করেছি, কিন্তু তা যে মিথ্যে নয় সেটা আপনারা সকলেই দেখছেন তো। আচ্ছা সুন্দরবাবু, আমার কাজ ফুরলো, এখন আমরা সরে পড়ি, কি বলেন? সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উৎসাহে বিমলের হাত চেপে ধরে বললেন, সে কি বিলক্ষণ! আমার ঘাড় থেকে এত বড় বোঝা নামিয়ে দিলেন, অন্তত কিছু মিষ্টি মুখ করে যান। ওরে কে আছিস রে? আরে শিগগিরই 1 টাকার ভালো সন্দেশ রসগোল্লা নিয়ে আয় তো। এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাবা মুস্তাফার দাড়ি। আজকের গল্প পাঠে ছিল অর্ণব, কুন্তল, শুভময়, শ্রমিক, তমাল এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন তমাল, সম্পাদনা সিঞ্চন। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.